নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিপুরার উল্লেখযোগ্য কয়েকটি বিদ্রোহ নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে 25টি এমসিকিউ প্র্যাকটিস সেট থাকবে। তো চলুন শুরু করি। বিদ্রোহের মূল পটভূমি মানে ত্রিপুরার রাজনবর্গ আমলে যে গণবিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের মূল পটভূমিটা কি ছিল সেটা একটু জেনে নিই। কেন সাধারণ মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠছিল? প্রশাসনিক শোষণ আর ঐতিহ্যগত আঘাতের কারণে। প্রশাসনিক শোষণ, অতিরিক্ত কর ও রাজকর্মচারীদের অত্যাচারের ফলে এবং উপজাতীয় প্রথা লঙ্ঘন ও সর্দারদের অপমানের জন্য বিদ্রোহগুলি সংঘটিত হয়েছিল। প্রথমত, প্রধান চারটি ঐতিহাসিক বিদ্রোহ 1880 থেকে 1850 থেকে 1943 সালের বিপ্লব সমূহ সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে ত্রিপুরী বিদ্রোহ, যেটা 1850 সালে সংঘটিত হয়েছিল। তখনকার শাসক ছিলেন, ত্রিপুরী বিদ্রোহের সময় শাসনকাল ছিল রাজা ঈশানচন্দ্র মানিক্যের, এবং ত্রিপুরী বিদ্রোহের যেটা 1850 সালে সংঘটিত হয়েছিল সেটার নেতা ছিল, প্রধান নেতা ছিল কীর্তি ও পরীক্ষিত। দেওয়ান বলরাম হাজারির দুর্নীতির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছে। দেওয়ান বলরাম হাজারির দুর্নীতির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। পরবর্তীতে ত্রিপুরী বিদ্রোহের ফলাফল যদি আমরা একটু দেখি, তাহলে এই বিদ্রোহ কঠোরভাবে দমন করা হলেও এটি পরবর্তীকালে অন্যান্য উপজাতিদের রাজকীয় শোষণের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিল। 2 নম্বর বিদ্রোহ সেটা হচ্ছে 1860 থেকে 61 সালে সংঘটিত হয়েছিল কুকি বিদ্রোহ। তখনকার শাসক ছিলেন রাজা ঈশানচন্দ্র মানিক্য এবং নেতা ছিলেন রতন পুইয়া। কারণ হিসাবে রাজপরিবারের অভ্যন্তরীণ বিবাদ ও ব্রিটিশ সীমানায় তীব্র আক্রমণ। কুকি বিদ্রোহের গুরুত্ব: এটি কেবল পার্বত্য ত্রিপুরার মাঝেই সীমাবদ্ধ ছিল না। এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ত্রিপুরা রাজ্যের আভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ বাড়াতে শুরু করে। 3 নম্বর বিদ্রোহ সেটা 1863 সালে হয়েছিল, জমাতিয়া বিদ্রোহ। শাসক ছিল রাজা বীরচন্দ্র মানিক্য। বিপ্লবী নেতা ছিলেন বা এই বিদ্রোহের নেতা ছিলেন পরীক্ষিত জমাতিয়া। কারণ হিসেবে আমরা তিতুন প্রথা, যেটাকে জোরপূর্বক কুলি খাটানো বলা হয়, সেই কারণে জমাতিয়া বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1863 সালে। পরবর্তী রিয়াং বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1942 থেকে 43 সালে। শাসক ছিল তখন বীরচন্দ্র কিশোর মানিক্য। প্রধান নেতা ছিল রত্নমণি রিয়াং। রিয়াং বিদ্রোহের নেতা ছিলেন রত্নমণি রিয়াং। দ্বিতীয়ত, বিশ্বযুদ্ধের সময় দুর্গম পাহাড়ে শুরু হওয়া এক ঐতিহাসিক অধিকার আন্দোলন। রতনমণি রিয়াং এর অবদান কি ছিল এই রিয়াং বিদ্রোহের মধ্যে? রিয়াং রতনমণি রিয়াং কেবল একজন নেতাই ছিলেন না, তিনি রিয়াং সমাজের সুদীর্ঘ দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, অন্যায়ভাবে যে কর কালেকশন করা হতো সেটা, এবং কুপ্রথার বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন। বিদ্রোহ এক নজরে সারসংক্ষেপ: বিদ্রোহ: ত্রিপুরী বিদ্রোহ 1850 সালে। রাজা ছিলেন ঈশানচন্দ্র মানিক্য, প্রধান নেতা কীর্তি পরীক্ষিত। কুকি বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1860 সালে বা 60 থেকে 61 সালে। তৎকালীন রাজা ছিলেন ঈশানচন্দ্র মানিক্য, প্রধান নেতা ছিলেন রতন পুইয়া। জমাতিয়া বিদ্রোহ 1863 সালে সংঘটিত হয়েছিল। আর তৎকালীন রাজা ছিলেন বীরচন্দ্র মানিক্য, প্রধান নেতা ছিলেন পরীক্ষিত জমাতিয়া। রিয়াং বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1942 থেকে 43 সালে। তৎকালীন রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য, প্রধান নেতা ছিলেন রত্নমণি রিয়াং। বিদ্রোহের ঐতিহাসিক প্রভাব: শাসন ব্যবস্থার সংস্কার: গণ আন্দোলনের চাপে রাজারা পরবর্তীতে শাসন ব্যবস্থার আধুনিকীকরণ ও বিভিন্ন কুপ্রথার বিলোপ করতে বাধ্য হন। অধিকার সচেতনতা: এই বিদ্রোহগুলো ত্রিপুরার আপামর, ককবরক ও অন্যান্য জনজাতির মধ্যে স্বাধিকার ও আত্মমর্যাদার বীজ বুনে দিয়েছিল। ত্রিপুরার প্রথম উল্লেখযোগ্য গণবিদ্রোহ কোনটি ছিল? রিয়াং বিদ্রোহ, ত্রিপুরী বিদ্রোহ, কুকি বিদ্রোহ, জমাতিয়া বিদ্রোহ। প্রথম যে গণবিদ্রোহটা সংগঠিত হয়েছিল সেটা ছিল ত্রিপুরী বিদ্রোহ। 1850 সালে ঈশ্বরচন্দ্র মানিক্যের আমলে হওয়া ত্রিপুরী বিদ্রোহই ছিল প্রথম বড় গণবিদ্রোহ। পরবর্তী কোশ্চেন: 1850 সালের ত্রিপুরী বিদ্রোহ কার শাসনামলে সংগঠিত হয়েছিল?
সেটা হয়েছিল ঈশানচন্দ্র মানিক্যের আমলে। 1850 সালে ত্রিপুরী বিদ্রোহ এবং 1860 সালে কোকি বিদ্রোহ উভয়ই তার আমলে হয়েছিল। পরবর্তী কোশ্চেন, 1850 সালের ত্রিপুরী বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? রতন পুইয়া ও রিয়াং, যুজন ও কীর্তি, রত্নমণি ও পরীক্ষিত, কীর্তি ও পরীক্ষিত। তো ত্রিপুরী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কীর্তি ও পরীক্ষিত। কীর্তি এবং পরীক্ষিত যৌথভাবে 1850 সালের ত্রিপুরী গণবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরী বিদ্রোহের মূল কারণ কি ছিল? ধর্মীয় রূপান্তর, ব্রিটিশদের আক্রমণ, জমি কেড়ে নেওয়া, দেওয়ান বলরাম হাজারির দুর্নীতি ও শোষণ। সঠিক অ্যান্সার ডি, দেওয়ান বলরাম হাজারির অত্যাচার ও অতিরিক্ত কর আদায়ের পদ্ধতির কারণেই এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, কুকি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? কুকি বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1860, 1850, 1942 and 1863। কুকি বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1860-তে। 1860 সালে কুকি উপজাতিরা রাজকীয় শোষণ ও ব্রিটিশ সীমানার বিরুদ্ধে প্রথম বড় বিদ্রোহ গড়ে তোলে। পরবর্তী কোশ্চেন, 1860 থেকে 61 সালের কুকি বিদ্রোহের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? বীরচন্দ্র মাণিক্য, গোবিন্দ মাণিক্য, ধন্য মাণিক্য, ঈশানচন্দ্র মাণিক্য। সঠিক অ্যান্সার ঈশানচন্দ্র মাণিক্য। কুকি বিদ্রোহের তীব্র সংকটকালটি ঈশানচন্দ্র মাণিক্যের আমলেই দেখা দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, কুকি বিদ্রোহের একজন অন্যতম বিখ্যাত নেতা কে ছিলেন? কুকি বিদ্রোহের অন্যতম বিখ্যাত নেতা ছিলেন কীর্তি, রত্নমণি, পরীক্ষিত, রতন পুইয়া। তো কুকি বিদ্রোহের বিখ্যাত নেতা ছিলেন রতন পুইয়া। রতন পুইয়া কুকি সর্দারদের একত্রিত করে এই ঐতিহাসিক বিদ্রোহের নেতৃত্ব দেন। পরবর্তী কোশ্চেন, কুকি বিদ্রোহের ত্রিপুরার সীমানা ছাড়িয়ে কোন ব্রিটিশ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? ঢাকা, আসাম, জলপাইগুড়ি, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম। সঠিক অ্যান্সার সিলেট ও পার্বত্য চট্টগ্রাম। কুকি বিদ্রোহীরা ব্রিটিশ শাসিত সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালিয়েছিল। পরবর্তী কোশ্চেন, জমাতিয়া বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? 1863 সালে, 1943 সালে, 1860 সালে, 1850 সালে। জমাতিয়া বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1863 সালে। 1863 সালের বীরচন্দ্র মানিক্যের কর নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জমাতিয়া বিদ্রোহ গড়ে উঠেছিল। পরবর্তী কোশ্চেন, জমাতিয়া বিদ্রোহের সময় ত্রিপুরার সিংহাসনে কে ছিলেন? ঈশানচন্দ্র মানিক্য, বীরচন্দ্র মানিক্য, বীর বিক্রম কিশোর মানিক্য, রাধা কিশোর মানিক্য। ঈশানচন্দ্র তো প্রথম দুটো বিদ্রোহের সময় ছিল, তারপরে ছিল বীরচন্দ্র মানিক্য। বীরচন্দ্র মানিক্যের শাসনের প্রথম দিকেই এই বড় জমাতিয়া বিদ্রোহের মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তী কোশ্চেন, 1863 সালের জমাতিয়া বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? রতন পুইয়া, পরীক্ষিত জমাতিয়া, রতনমণি রিয়াং, কীর্তি। 63 সালে জমাতিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষিত জমাতিয়া। পরীক্ষিত জমাতিয়ার বীরত্বের সাথে এই ঐতিহাসিক জমাতিয়া বিদ্রোহের প্রধান সেনাপতি বা নেতার ভূমিকা পালন করেন। পরবর্তী কোশ্চেন, জমাতিয়া বিদ্রোহের প্রধান কারণ হিসেবে কোন কুপ্রথাটিকে দায়ী করা হয়? জুমকর, তিতুন প্রথা বা জোরপূর্বক কুলি খাটানো, দাস প্রথা, সতীদাহ প্রথা। তো আমরা যখন প্রথমে কনসেপ্টটা পড়েছিলাম তখন জমাতিয়া বিদ্রোহের প্রধান কারণ হিসেবে আমরা পেয়েছিলাম তিতুন প্রথা বা জোরপূর্বক কুলি খাটানো। জমাতিয়া বিদ্রোহের তিতুন প্রথার অধীনে অপমান করায় তারা ক্ষিপ্ত হয়ে বিদ্রোহ করেন। পরবর্তী কোশ্চেন, রিয়াং বিদ্রোহের মহান বিপ্লবী নেতা কে ছিলেন? বীরেন রিয়াং, রত্নমণি রিয়াং, পরীক্ষিত, রতন পুইয়া। সঠিক আনসার হবে রত্নমণি রিয়াং। রত্নমণি রিয়াং শোষণের বিরুদ্ধে রিয়াংদের সংগঠিত করে এক বিশাল আন্দোলনের রূপ দেন। রিয়াং বিদ্রোহের সময় ত্রিপুরার স্বাধীন রাজা কে ছিলেন? রাধাকিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, কিরিট বিক্রম মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য। সঠিক আনসার হবে বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন এই বিদ্রোহের সময়কার স্বাধীন রাজা, আর তার আমলেই এই তীব্র রিয়াং বিদ্রোহের ঘটনা ঘটেছিল। পরবর্তী কোশ্চেন, কোন বৈশ্বিক ঘটনার সময় ত্রিপুরার রিয়াং বিদ্রোহ গড়ে উঠেছিল? প্রথম বিশ্বযুদ্ধ, সিপাহী বিদ্রোহ, ফরাসি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো রিয়াং বিদ্রোহ গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কারণ তখন সময়কালটা ছিল 41 আর 42, আর বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 39 থেকে 45 পর্যন্ত হয়েছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থনৈতিক সংকট ও চালের অভাব রিয়াং বিদ্রোহের অন্যতম কারণ ছিল।
পরবর্তী কোশ্চেন, রিয়াং বিদ্রোহের নেতা রত্নমণি রিয়াং কোন ধর্মীয় এবং সামাজিক আদর্শ প্রচার করেছিলেন? বৈষ্ণব ধর্ম ও সাম্যবাদ, সুফিবাদ, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। রিয়াং বিদ্রোহের নেতা রত্নমণি রিয়াং কোন ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রচার করেছিলেন? আহ বৈষ্ণব ধর্ম ও সাম্যবাদ, সুফিবাদ, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। সম্ভবত বৈষ্ণব ধর্ম ও সাম্যবাদ। তিনি বৈষ্ণব আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন সাম্যবাদী সমাজ গড়ার ডাক দেন। পরবর্তী কোশ্চেন, রত্নমণি রিয়াং কোথায় বন্দী অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? রাঙ্গামাটি, বামরপুর, আগরতলা জেল, আন্দামান বা ঢাকা জেল। সেটা হবে রাঙ্গামাটি বা অমরপুর। না, এটা সম্ভবত এটা উত্তর না, আগরতলা জেল। বন্দি করার পর তাকে আগরতলা জেলে রাখা হয় এবং সেখানেই রহস্যজনকভাবে তার মৃত্যু সংঘটিত হয়েছিল। রত্নমণি রিয়াং কোথায় বন্দি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? আগরতলা জেলে। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরার কোন রাজাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, যিনি জমাতিয়া বিদ্রোহের পর অনেক সংস্কার করেছিলেন? ধর্মমাণিক্য হবে না, বীরচন্দ্র মাণিক্য, ঈশানচন্দ্র মাণিক্য হবে না, অনেক আগের। রাধাকিশোর মাণিক্য। রাধাকিশোর মাণিক্য আর বীরচন্দ্র মাণিক্যের সময়কার। বীরচন্দ্র মাণিক্য হবে সঠিক অ্যান্সার, কারণ তিনি এমবিবি কলেজও প্রতিষ্ঠা করেছিল আর অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিল। বীরচন্দ্র মাণিক্য তার বৈপ্লবী প্রশাসনিক সংস্কারের জন্য আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে খ্যাত ছিলেন। পরবর্তী কোশ্চেন, বীরচন্দ্র মাণিক্য কত সালে ত্রিপুরা থেকে দাস প্রথা আনুষ্ঠানিকভাবে বিলোপ করেন? 1863 হবে না, 1890 হবে না, 1878, 1850, 1890 হবে সম্ভবত। না, এটি তার শাসনকালের শেষ দিক, 1878 সালে। 1878 সালে বীরচন্দ্র মাণিক্য এক রাজকীয় ঘোষণার মাধ্যমে ত্রিপুরা থেকে চিরতরে দাসপ্রথা নিষিদ্ধ করেন। দাসপ্রথা নিষিদ্ধ করেছেন বীরচন্দ্র মাণিক্য এবং 1878 সালে। বীরচন্দ্র মাণিক্য কত সালে ত্রিপুরা থেকে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলোপ করেন? 1878 খ্রিস্টাব্দে এক রাজকীয় ঘোষণার মাধ্যমে। পরবর্তী কোশ্চেন, পাহাড়ি উপজাতিদের উপর অন্যায়ভাবে চাপানো জুম কর কোন বিদ্রোহের অন্যতম অর্থনৈতিক কারণ ছিল? কোনটি নয়, কেবল সিপাহী বিদ্রোহ, প্রায় সবকটি বিদ্রোহেরই। পাহাড়ি উপজাতিদের উপর অন্যায়ভাবে জুম চাষ চাপানো জুম কর কোন বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল? এখানে অপশনটা ভুলই আছে, প্রায় সবকটি বিদ্রোহী। আচ্ছা, এখানে আমরা যে 4টা বিদ্রোহ করেছি সেই সবকটি বিদ্রোহী জুম কর বৃদ্ধি এবং তা আদায়ের কঠোর পদ্ধতি ত্রিপুরা প্রায় প্রতিটি উপজাতীয় বিদ্রোহের সাধারণ অর্থনৈতিক কারণ ছিল। পরবর্তী কোশ্চেন, রিয়াং বিদ্রোহের দমন অভিযানে রাজকীয় বাহিনীকে কোন বিদেশি শক্তি সাহায্য করেছিল? পর্তুগিজ বাহিনী, ফরাসি বাহিনী, ওলন্দাজ বাহিনী, ব্রিটিশ বা ইংরেজ বাহিনী। সঠিক অ্যান্সার, ব্রিটিশ বা ইংরেজ বাহিনী তাদের নিজস্ব স্বার্থের এবং রাজার অনুরোধে রিয়াং বিদ্রোহ দমনে সৈন্য পাঠিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরার ইতিহাসে তিতুন বলতে কি বোঝায়? ত্রিপুরার ইতিহাসে এক প্রকার কর, রাজকীয় কর্মচারীর জন্য বিনা মজুরিতে কুলি খাটার প্রথা, এটাই সঠিক অ্যান্সার হবে। পাহাড়ি মানুষদের রাজকর্মচারীদের মালপত্র বিনা পয়সায় বহন করতে বাধ্য করার প্রথাই হলো তিতুন। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ত্রিপুরার এই গণবিদ্রোহগুলোর মূল ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? রাজতন্ত্রের সম্পূর্ণ পতন, অর্থনৈতিক দেউলিয়াত্ব, উপজাতীয় জনগোষ্ঠীর অধিকার ও আত্মমর্যাদার জাগরণ, ব্রিটিশদের সরাসরি শাসন প্রতিষ্ঠা। তাহলে সঠিক অ্যান্সার হবে ত্রিপুরার এই গণবিদ্রোহের মূল ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? রাজতন্ত্রের সম্পূর্ণ পতন, উপজাতীয় জনগোষ্ঠীর অধিকার ও আত্মমর্যাদার জাগরণ। সঠিক অ্যান্সার, উপজাতীয় জনগোষ্ঠীর অধিকার ও আত্মমর্যাদার জাগরণ। এই সংগ্রামগুলো প্রমাণ করে যে সাধারণ পাহাড়ি মানুষ অন্যায়, শোষণ ও আত্মমর্যাদা হানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানত। তো এখানে আপনাদের 25টি এমসিকিউ প্র্যাকটিসের শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।